এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কষ্ট করে বিএ পাসটা করলেন, এরপর সামনে অপেক্ষা করছে আরেকটি পাস। আর পাস টাস নয় বৌদি, এবারে একেবারে মাস্টারি। হ্যাঁ নিশ্চয়ই, বিএ পাসটা করে নিন, ছাত্রীটাকে এনে দিই, তারপর মিষ্টান্ন ভিতরে জানা। আমাদের ভাই ওইটুকুই লাভ। তার মানে? মানে অতি সরল, সোজা কথায় সুন্দরী সুলক্ষণ একটি মেয়ের সাথে আপনার বিয়ে, তার উপরই মাস্টারি করবে। কি যে আপনারা বলেন তার কিছু ঠিক ঠিকানা নেই। আগে রোজগার পাতি করি, ভাই ভাইপোদের মানুষ করে তুলি, তা না তার উপর চাপাতে চাইছেন নতুন এক বোঝা। হ্যাঁ বোঝা। তা ভাই এই বোঝা না হলে প্রাণী বিশেষ নাকি পথ চলতে উৎসাহ পায় না। আপনি আমায় এই বিষয়ে একটু সাহায্য করেন বৌদি। নিশ্চয়ই সাহায্য করব। নতুন অতিথি এলে তাকে সাজিয়ে গুজিয়ে দেব, হাসিতে গল্পে মাধুর্যময় করে তুলবো। এ সংসারে না বৌদি, এ বাজে ঝামেলা থেকে আমায় বাঁচান। হ্যাঁ বাঁচাচ্ছি। আপনার কাছে আমার কিছুই লুকোবার নেই চারুবাবু। আমার বাস্তব জীবনের সমস্যার সমাধান করুন। সমস্যা কোথায়? সমস্যা দেখা দিয়েছে আমার জীবন ঘিরে। সংসার করা আর স্বদেশী করা দুটো একসঙ্গে সম্ভব নয়। বিয়ে গেল পরশু, দুদিন না যেতেই বন্ধন বোধ করছেন? শুধু বন্ধন নয় চারুবাবু, দেহ মনের উপর এই যেন এক দুর্বিষহ পীড়নের ব্যবস্থা হয়ে রইল। বিয়ের আগে এটা ভাবা উচিত ছিল সূর্যবাবু। জ্যাঠামশায়, দাদা, মা, বৌদি এদের খুশি করবার জন্য মুখ বুজে মাথা পেতে যা মেনে নিলাম, তাতেই আর একজনের চিরন্তন পীড়নের অধিকার সৃষ্টি করলাম, এ কথা আমি আগে ভাবিনি। এ পথে থেকে অনেকেই সংসার করেছেন। স্বয়ং যতীন মুখার্জি একজন বিবাহিত লোক ছিলেন। না না চারুবাবু, ও পরামর্শ আমায় দেবেন না। এ আমি পারবো না, কিছুতেই পারবো না। ওরা আমার চেয়ে ঢের বড় ছিলেন। ত্যাগের কথা, আত্মসংযমের কথা আমি মুখে বলবো আর নিজে ডুবে থাকবো ভোগের মাঝে, কিছুতেই না, কিছুতেই আমি পারবো না। তবে আপনি কি করতে চান? স্ত্রীর সঙ্গে পরিচয় আমার হয়নি। বাসর ঘরের প্রথম রাত্রি কাটিয়ে দিয়েছি চেয়ারে বসে ঠাকুরের কথা মৃত পড়ে। সন্ন্যাসের এই পথে জীবনটাকেও কাটিয়ে দিতে চাই, থাকতে চাই বিরাট আমাদের এই কাজের মাঝে। এর জন্য গ্রাম ছেড়ে, এ শহর ছেড়ে দূরে, বহু দূরে আমি বেছে নিতে চাই আমার কর্মকেন্দ্র। আপনারা আমায় শুধু ছেড়ে দিন। এ কি পাগলামো কথা বলছেন সূর্যবাবু? পথ আছে, নজিরও আছে। আছে? হ্যাঁ আছে বই কি। শ্রী অরবিন্দই তো এই পথের একজন আদর্শ প্রতীক। দেশের প্রতি প্রেমকে সীমাহীন করলেন, সংসারকে দেখলেন ছোট করে। স্ত্রী মৃণালিনী দেবীকেও সেই পথই দেখালেন, বললেন দেশকে ভালোবাসো, সবকে পাবে। এর ফল কি হয়েছে? ফল কি হয়েছে তা ঠিক জানি না, তবে এইটুকু জানি তিনি তার স্ত্রীকে খোলাখুলি ভাবে বললেন, দেখো, দেশ যাকে সর্বস্ব অপহরণ করে রিক্ত নিঃস্ব ভিখারি করে দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছে, তার কাছে গৃহের মায়া, প্রিয়জনের আকর্ষণ সব মূল্যহীন। আপনি কি মনে করেন শুধু উপদেশে একটি নারীর হৃদয় শান্ত হবে? আপনি তো সব অন্ধকার দেখছেন, আমার এই পরামর্শ হয়তো অন্ধকারের মধ্যে একটু আলোর কাজ করতে পারে। সেদিন অনুযোগ করেছিলে আমার মনের নাগাল পাওনা না? স্বদেশীর আবার মানুষ নাকি? তাদের মন বলে কিছু আছে? না, স্বদেশীরা সব কাঠ পাথর।
না, ওই বইগুলো পড়ে দেখো, পড়লেই বুঝবে আমরা কি চাই। এর চেয়ে আমার জন্য খানিকটা বিষ এনে দিলে সব লেঠা চুকে যেত। লেঠা? সে আবার কি পুষ্প? লেঠা আমি। সংসারে তোমার টান নেই, বাড়ি এলে তোমার বিছানা হয় ঠাকুর ঘরে, একবার বাড়ি থেকে গেলে আর বাড়িতে আসবার নাম করো না। কেন? কিসের জন্য? কি অপরাধ আমি করেছি? বুঝেছি সবই, ঠিক 8-10 জনের মতো আমি হতে পারলুম না। সে অভিযোগ তোমার, সবার। শুধু অভিযোগ নেই আমার। তোমার আবার অভিযোগ? কেন, আমার কি কোনো অভিযোগ থাকতে নেই? আমার মস্ত অভিযোগ তোমাদের সবার উপর, সমস্ত সংসারের উপর। যে দেশের ফলে জলে আলোয় বাতাসে আমরা মানুষ, যে দেশের মাটিতে আমরা বেড়ে উঠেছি, ভাবে না এতটুকু দরদ নাই, এতটুকু কর্তব্যবোধ নাই। কিন্তু দেশের কাজ কি একা তোমার? আর যদি তাই হয় তবে সংসার করলে কেন? আর এই সংসারে আমারই বা প্রয়োজন কতটুকু? সে কি পুষ্প, তোমার প্রয়োজন তো অনেক। সংসারের দিক থেকে আমার অভাব তুমিও তো পূরণ করে রাখতে পারো। ভগবানকে দেখতে পেলে জিজ্ঞেস করতাম কি দিয়ে তিনি তার এই সৃষ্টি ছাড়া মানুষটিকে তৈরি করলেন। একবার চোখ খুলে ভালো করে চারিদিকে তাকাও পুষ্প, আমার মতো কত সহস্র সৃষ্টি ছাড়া মানুষ তোমার চোখে পড়বে। এইমাত্র যে বইখানা ছুঁয়ে ফেললে, সৃষ্টি ছাড়া মহারিষি শ্রী অরবিন্দর লেখা কয়েকখানা চিঠি হতে রয়েছে, তার স্ত্রীকে লেখা। অতি আমার মনের কথা পাবে, বইখানা পড়ে দেখো। চারুবাবু, আপনাদের বাড়িতে তো আমাদের আজ দুজনের একসঙ্গে যাবার কথা ছিল, কিন্তু তা তো আর সম্ভব হচ্ছে না। আপনার বাড়িতে নেমন্তন্ন না গেলেও খারাপ দেখায়, আপনি বরং আমার হয়ে ওদের কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন। আচ্ছা। এই অবস্থায় আমার ধর্মই তোমার ধর্ম। আমার নির্দিষ্ট কাজের সফলতায় তোমার সুখ না ভাবিলে তোমার অন্য উপায় নাই। সব পুরুষই সমান। মা মা, এই তো চারু কাকা এসেছে। চারু কাকা? কি পুষ্প, ভালো আছিস তো মা? থাক 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 থাক। সূর্য কই? সে এলো না? তিনি একটা জরুরি কাজে আটকে পড়েছেন, তাই তিনি আসতে পারলেন না। কপাল, এমন অদিষ্ট করেও এসেছিল যে জামাই পর্যন্ত ভুলেও এ পথ মারায় না। একবার চোখ খুলে ভালো করে চারিদিকে তাকাও পুষ্প, আমার মস্ত অভিযোগ তোমাদের সবার উপর, সমস্ত সংসারের উপর। তোমার আবার অভিযোগ? কেন, আমার কি কোনো অভিযোগ থাকতে নেই? ভগবানকে দেখতে পেলে জিজ্ঞেস করতাম কি দিয়ে তিনি তার এই সৃষ্টি ছাড়া মানুষটিকে তৈরি করলেন। পুষ্প গেল কোথায়? পুষ্প, পাগলি মা, এ কি করছিলি বলতো? না, ছাড়ো কাকা, বলছি ছাড়ো, আমি আর ভাবতে চাই না। পুষ্প, পুষ্প কাঁদে না, লক্ষ্মীটি কাঁদে না। তোমার অভিমানের কারণ আমি বুঝি পুষ্প। ঠিক আর দর্শনের মতন হাসি খেলা ঘর কন্যা করার সুযোগ তুমি পেলে না। যারা সংসারে এসে হেসে খেলে আয়নায় মুখ দেখিয়ে দিন কাটিয়ে দিয়ে চলে যায়, তোমার স্বামী তাদের একজন নন। তোমার স্বামী দেশের সবার কল্যাণে নিজের কল্যাণকে হাসি মুখে বলে দিতে চলেছেন। সবার জন্য সুখ আহরণ করতে গিয়ে নিজের সুখকে ত্যাগ করে চলেছেন। এমন দেবতার মতো স্বামী এদেশের কটি মেয়ের ভাগ্যে জোটে পুষ্প? হ্যাঁ, দেবতা তিনি চারু কাকা, তবে পাষাণ দেবতা।
বিদেশি রাজশক্তির অত্যাচার আবার নতুন করে শুরু হলো। যখন তখন বিনা বিচারে আটক করে রাখবার অবাধ অধিকার রয়েছে এই অর্ডিন্যান্সের। আমাদের এখন আর হিসাব করে গুনে গুনে পা ফেললে চলবে না। যতটুকু শক্তি একটা নির্দিষ্ট সময়ের ভেতরে সংগৃহীত হয় তাই নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াতে হবে। আগাতে আগাতে জর্জরিত করে তুলতে হবে বর্বর ইংরেজ রাজশক্তিকে। আজ সবচেয়ে বড় আশার কথা, চট্টগ্রামের 2টি বিপ্লবী দল যুগান্তরের অনুশীলন দেশের এই ঘোর দুর্দিনে এক হতে পেরেছে। এই 2 দলের মিলিত শক্তি এক বিরাট বৈপ্লবিক শক্তির ক্ষেত্র রচনা করবে। বাংলার প্রতি জেলার, প্রতি গ্রামের, প্রতি শহরের বিদ্রোহী তরুণদের একত্রিত করে আমাদের আগামী অভ্যুত্থানকে সম্পূর্ণরূপে সার্থক করে তুলতে হবে। বেঙ্গল অর্ডিন্যান্সের উদ্যত খড়গ আমাদের মাথার উপরে ঝুলছে, তা যে কোনো মুহূর্তে আমাদের গতিরোধ করে দাঁড়াতে পারে। অনন্ত গণেশ আরো অনেক শ্রেষ্ঠ কর্মী এই অর্ডিন্যান্সের কবলে পড়ে আজ কারা প্রাচীরের অন্তরালে। কাল হয়তো আমাদেরও যেতে হতে পারে। তখন তোমাদের নির্দেশ দেবার মতো কেউই হয়তো থাকবে না। তোমরা তোমাদের নেতা নিজেরাই নির্বাচন করে নিও। আমি অর্গানাইজেশনের জন্য বাইরে যাচ্ছি। তোমাদের প্রিয় নির্মল দা, লোকনাথ, মধুসূদন রইল। তোমাদের ভাবনা কি? এ আমি কি করব? কার এটা? ওই কাপড়ের ভাঁজে সূর্য ওর একখানি ছোট্ট চিঠি আছে। এই শাড়িটা তিনি তোর জন্যই পাঠিয়েছেন। চারু কাকা, সত্যি কি এই চিঠি ওর লেখা? এই কাপড় ওর তো কি সর্বনাশা বুদ্ধি তোমাদের ঠাকুরপো! কত দুঃখ নিজেরা পাচ্ছ, কত দুঃখ আমাদের দিচ্ছ। পরাধীন দেশের মা বোন তোমরা, তোমাদের দুঃখ যে বিধাতার দান। এখন বলি, তুমি এ বিষয়ে কি করিতে চাও? যে স্বামীর শক্তি উদাসীন হইয়া স্বামীর শক্তি খর্ব করিবে, না সহানুভূতি ও উৎসাহ দ্বিগুণিত করিবে। তুমি বলিবে এসব মহৎ কর্মে আমার মতো সামান্য মেয়ে কি করিতে পারে? আমার মনের বল নাই, বুদ্ধি নাই, ওসব কথা ভাবিতে ভয় করে। তাহার সহজ উপায় আছে, ভগবানের আশ্রয় নাও। তোমার যে যে অভাব আছে তিনি শীঘ্র পূরণ করিবেন। যে ভগবানের নিকট আশ্রয় লইয়াছে, ভয় তাহাকে ক্রমে ক্রমে ছাড়িয়া দেয়। আর আমার উপর যদি বিশ্বাস করিতে পারো, 10 জনের কথা না শুনিয়া আমারই কথা যদি শোনো, আমি তোমাকে আমার বল দিতে পারি। তাহাতে আমার বলের হানি না হইয়া বৃদ্ধি হইবে। আমরা বলি স্ত্রী স্বামীর শক্তি, মানে স্বামী স্ত্রীর মধ্যে নিজের প্রতিমূর্তি দেখিয়া তাহার কাছে নিজের মহৎ আকাঙ্ক্ষার প্রতিধ্বনি পাইয়া দ্বিগুণ শক্তি লাভ করে। চিরদিন কি এইভাবে থাকিবে? আমি ভালো কাপড় পরিব, ভালো আহার করিব, হাসিব, নাচিব, যত রকম সুখ ভোগ করিব, এ মনের অবস্থাকে উন্নতি বলে না। আজকাল আমাদের দেশের মেয়েদের জীবন এই সংকীর্ণ ও অতি হেয় আকার ধারণ করিয়াছে। তুমি এই সব ছাড়িয়া দাও, আমার সঙ্গে এসো। জগতে যে কাজ করিতে আসিয়াছি সেই কাজ আরম্ভ করি। তুমি এত মহৎ, তবু খোদা আমার মাকে বাঁচিয়ে দাও কবিজ। এলি বাবা, দেখ আমার কি সর্বনাশ হতে বসেছে। পারিস তো আমার মাকে ফিরিয়ে এনে। পুষ্প, পুষ্প, চেয়ে দেখ কে এসেছে। পুষ্প,
ভুল বুঝেছিলাম, আমায় ক্ষমা করো। তুমি দেবতা, তোমার মতো স্বামী। পুষ্প 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 পুষ্প। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কর্মীবৃন্দ, আমি আজ তোমাদের কাছে আমার সংক্ষিপ্ত উপস্থিত করছি। আগামী 18 এপ্রিল শুক্রবার আমাদের সশস্ত্র অভ্যুত্থানের দিন স্থির করা হয়েছে। তোমাদের মধ্যে সবচেয়ে যোগ্যতম এবং কর্মদক্ষ 6 জন কর্মীর উপরে এই কাজের গুরু দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। আমি তাদের নাম এবং তাদের উপর প্রদত্ত কর্মভার সম্বন্ধে ইঙ্গিত দিচ্ছি। আমাদের প্রধান প্রধান কর্মীদের যোগ্যতা এবং কর্মদক্ষতা বিচার করেই এই কাজের গুরু দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। অবশ্যই তোমাদের কারো যোগ্যতা এবং দক্ষতা সম্বন্ধে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আক্রমণ ক্ষেত্রের গুরুত্বের দিকে বিচার করলে প্রথমেই দেখা যাবে যে চট্টগ্রামের ইংরেজের 2টি প্রধানতম শক্তি কেন্দ্র, পাহাড়তলির অক্সিলিয়ারি ফোর্সের হেডকোয়ার্টার্স ও তার অস্ত্রাগার এবং রিজার্ভ পুলিশ লাইন ও তার অস্ত্রাগার, এই 2টি শক্তিশালী শক্তি কেন্দ্রকে আঘাত করবার জন্য দলের তার চেয়েও তোর শক্তিশালী এবং যোগ্যতর ব্যক্তিদের উপর এই কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগার আক্রমণের ভার নির্মলবাবু ও লোকনাথের উপর রইল। পুলিশ অস্ত্রাগার আক্রমণের দায়িত্ব দিলাম অনন্ত সিং ও গণেশ ঘোষের উপর। শহরের ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব নরেশ রায়ের উপর। শহরের যোগাযোগ ব্যবস্থা বিকল করাও একটা অত্যাবশ্যকীয় কাজ। উপেন ভট্টাচার্য এই কাজের দায়িত্ব নেবে। আমাদের বর্ষিয়ান অম্বিকা বাবু শহরের অন্যতম দায়িত্বপূর্ণ কাজ টেলিগ্রাফ এবং টেলিফোন এক্সচেঞ্জ বিকল করবার ভার নিচ্ছেন। আশা করি সকলের এতে মত আছে। বন্দে মাতরম। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি জিন্দাবাদ। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি জিন্দাবাদ। Soldiers of Indian Republican Army, please keep inside and keep silent, otherwise you won't be spared. না, এটা হবে না। সে কটা নিয়ে এসো, নিয়ে এসে গাড়ির সঙ্গে একটা বাঁধো, বেঁধে গাড়ি স্টার্ট দাও। For his own fault. Indians never kill ladies. They are like our mothers and sisters.
ট্রেন আসবার কথা না? লোকনাথ, তুমি তৈরি হয়ে নাও, বলা যায় না। ট্রেন ভর্তি মিলিটারি, সব করা শুরু। ডাক্তারদা, পাহাড়ের ওপাশে নালার পথ ধরে কতগুলো মিলিটারি এদিকে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে। নিশ্চয়ই ওই গার্ডারে গিয়ে খবর দিয়েছি, না হলে। আর গবেষণার সময় নেই। লোকনাথ, আদেশ করুন মাস্টারদা। সংঘর্ষ অনিবার্য। আজকের যুদ্ধে তোমায় আমি অধিনায়ক নিযুক্ত করলাম। এই মুহূর্তে কর্তব্য পালনে অগ্রসর হও। শোনা ভাই, আমি চললাম, তোমরা কিন্তু শেষ পর্যন্ত লড়বে। তুমি শান্তিতে যাও ভাই। আমরা তোমার রক্ত ঝুঁকে প্রতিজ্ঞা করছি, আমরা শেষ পর্যন্ত লড়ব। বন্দে মাতরম। আধারে গা ঢাকা দিয়েছে, আর কোনো ঘর করো না। আমাদের নিষ্ঠাবান সহকর্মীরা তাদের রক্ত দিয়ে জালালাবাদ পর্বত শিখর রাঙিয়ে গেছে। তাদের বুকের তাজা রক্তে বিপ্লবের নবতম অধ্যায়ের সূচনা করে গেছে। লোকনাথ, আজ যারা মাঝপথ থেকে চিরজন্মের মতো বিদায় নিয়ে গেল, সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির পক্ষ থেকে তুমি এদের গার্ড অফ অনার দাও। প্রভাতের বনফুল জাতির প্রণাম হয়ে এদের পায়ে ঝরে পড়বে। এরাই দেশের অগ্রগামী পথিক, একথা তোমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ রেখো। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি অ্যাটেনশন। জালালাবাদ ফাইটের এফেক্ট গোটা দেশে কি হয়েছে তাই একবার দেখা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাফল্য আর জালালাবাদের রণভেরি ভারতের প্রাণবন্ত অংশকে নিশ্চয়ই প্রেরণা দেবে। আমি চট্টগ্রামে বসেই চট্টলার তরুণ প্রাণের স্বপ্নকে রূপ দিতে চেষ্টা করব। লোকনাথ, তোমাদের মধ্যে কেউ কেউ বাইরে গিয়ে কর্মকেন্দ্র রচনা করতে পারো। মাস্টারদা, আপনি আমাদের সর্বাধিনায়ক, আপনার আদেশ ও নির্দেশই আমাদের গীতা। আমি আর নির্মলবাবু মিলে এই প্রোগ্রাম ঠিক করে রেখেছি, একবার পড়ে দেখো। কর্মসূচি 1, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির এই চট্টগ্রাম শাখার বিপ্লবী কর্মোদ্যোগের কথা প্রচারপত্রে তারা জনসাধারণের মধ্যে প্রচার করিয়া জনসাধারণের সাহায্য ও সহানুভূতি লাভের চেষ্টা করা। 2, সংঘ গঠন। 3, অর্থ সংগ্রহ। 4,
সরকারি কর্মতৎপরতার পূর্বাহ্নে সংবাদ সংগ্রহ। 5 নতুন নতুন প্রোগ্রাম নিয়া। মাস্টারদা, আমি কি তাহলে এখন এইখানেই থাকবো? আপাতত থাকবে বই কি, তবে 2-4 দিনের ভেতরে তোমায় কাজ নিয়ে কলকাতায় যেতে হবে। জেলা শুদ্ধ লোক তোমায় এখানে চেনে, তুমি এখানে থাকলে ধরা পড়ে যাবে। মাস্টারদা, মহেন্দ্র, ইস, এ কি চেয়ার হয়েছে তোর? সমস্ত দিন বোধহয় না খাওয়া হয়নি। তারপর মহেন্দ্র, শহরের খবর কি? জালালাবাদ পাহাড়ে যাদের আমরা মৃত অবস্থায় ফেলে রেখে এসেছিলাম, অর্ধেন্দু তার মধ্যে বেঁচে ছিল, হাসপাতালে এসে মারা গেছে। শহরে যাদের খোঁজ খবর আনবার জন্য পাঠিয়েছিলাম, তাদের কোনো খবর পেলে? পেয়েছি। অমরেন্দ্র ফিরিঙ্গি বাজারে পুলিশের সাথে ফাইট করতে করতে রাস্তায় কালভার্টের তলেই মারা গেছে। বাঁচতে সে পারত নির্মলদা, কিন্তু আত্মসমর্পণ না করে মৃত্যুকেই সে বরণ করে নিল। ঠিকই করেছে, বিপ্লবীর আবার আত্মসমর্পণ কি? সতীদার কাছে গিয়েছিলে? হ্যাঁ, তিনি বললেন ফেনীতে অনন্ত দ্বারা পুলিশ কর্ডন ব্রেক করে চলে গেছেন, এখন তারা কলকাতায় আছেন। আচ্ছা, তুমি এখন নিচে যাও। লোকনাথ, তুমি বরং কালকেই নতুন প্রোগ্রাম নিয়ে কলকাতায় চলে যাও, সেখানে অনন্তলাল আর গণেশের সঙ্গে নতুন করে কাজে হাত দাও। আচ্ছা। মাস্টারদা, আমাদের মৃত্যু পাগল ভাইকোটিকে আবার ছেড়ে দিতে হবে। এরা প্রস্তাব এনেছে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করবে। এটা কি পরোক্ষভাবে আপনারই প্রস্তাব নির্মল বাবু? না, প্রস্তাবটি ঠিক আমার নয়, তবে আমি এর প্রয়োজন স্বীকার করি। কর্মজীবনে কর্মসমাপ্তি একমাত্র অবসর নির্মল বাবু। যারা আজ কাজ শেষ করতে চায় তাদের সুযোগ দিন। এই কাজে পাঠাবো কাদের? প্রস্তাব কাদের? প্রস্তাব দিয়েছে রজত, তার সাথে আছে মনোরঞ্জন, দেবপ্রসাদ, ফণীনন্দী, স্বদেশ, সম্ভবত সুবোধ চৌধুরীও আছে। যে যজ্ঞ আমরা আরম্ভ করেছি, প্রাণের নিবেদনে সে যজ্ঞের আগুনকে জ্বালিয়ে রাখতে হবে বই কি নির্মলবাবু? জানি আমরা চলে গেলে তোমাদের কাজ করবার অনেক সুযোগ হবে, কিন্তু আবার স্বার্থপরের মতো মনে হয় কি জানো, যে আমরা কাজ না করালে তোমাদের দ্বারা আর কাজ হবে না। মাস্টারদাকে আজই বলবে কিন্তু। মাস্টারদার তো খুব ইচ্ছে যে আমাদের দলে মেয়েদের দিয়ে একটা শক্তির পরীক্ষা দেখান। সত্যি আমার ভারী মরতে ইচ্ছে করে। মাস্টারদার নির্দেশ নিয়ে, তোমার আশীর্বাদ নিয়ে ছুটে যাই সেখানে, যেখানে ফাঁসির পথে রামকৃষ্ণদাস স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছেন, যেখানে জালালাবাদের কালারপুলের আমাদের মুক্তি পাগল ভাইয়েরা মেলা বসিয়েছে। মরণকে এত প্রিয় করে দেখছো কেন রানী? নির্মলদা, তোমরা এত স্বার্থপর পুরুষের জাত। এতকাল শুধু ভাইয়েরাই এই পথে যাত্রা করেছে, বোনেরা সাহায্য করেছে, সহানুভূতি জানিয়েছে, কিন্তু ঠিক তাদেরই মতো তাঁদেরই একজন হয়ে আত্মদানে জীবন সার্থক করেছে, এই ইতিহাস তো বিরল। প্রীতি, আমরা যাই করি না কেন, শেষ পর্যন্ত আমাদের ডেস্টিনির কাছে হার মানতেই হয়। জানি না ভবিতব্য আমাকে কোন পথে রাখছেন, কি জানি কেন আজ খালি মনে হয়ে যাচ্ছে, ভারী কাঁদতে ইচ্ছে করছে। সে কি? দেখো, এমন সময় গেছে যখন ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে পারতাম, এখন যেন আর ব্রেনে কিচ্ছু নেই। মাঝে মাঝে 3-4 দিন শুয়ে থাকতাম আর কাঁদতাম। মা, বৌদি এরা বলতেন এটা হলো কি? নির্মলদা, তোমার কি শরীর খারাপ? লক্ষ্মী বোনটি আমার পিঠে একটু হাত বুলিয়ে দিত, আমাকে শক্তি দিত। শক্তি দেব না দেব
কেন এলেন? দলের সমস্ত ভবিষ্যৎ আপনার উপর নির্ভর করছে। আপনি যান, আপনি যান। তোর জীবনটাই নষ্ট করে দিলাম বোন। মাস্টারদা, মাস্টারদা, আমায় নিয়ে চলুন। আমি যাবো আপনার সঙ্গে। আমায় ফেলে রেখে যাবেন না। আমি যাবো, আমি যাবো। তোকে নিয়ে এখন কোথায় যাবো বল? আমি যাই না, আমাকে নিয়ে চলুন মাস্টারদা। আমি যাবো, আমি যাবো। তাই চল। মাস্টারদা, আজ আমার ভারী ভালো লাগছে। আমার এই মহাযাত্রা যেন সফল হয়। মার কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছো? হ্যাঁ মাস্টারদা, আজ আমার শুধু মনে হচ্ছে নির্মলদার মুখে সেই শোনা কবিতা, মৃত্যু আমায় ডাক দিয়েছে বাজিয়ে আপন তুর্য। হ্যাঁ, তুমি জীবনকে করে গেছেন সাফল্য ভরা, মরণকে গৌরবময়। মাস্টারদা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনার দেওয়া এই বিরাট দায়িত্ব পালনে আমি যেন সফল হই। মাস্টারদা, মহেন্দ্র, তুমি শিগগির তৈরি হয়ে নাও, আর কালী, প্রফুল্ল, রমেশ এদেরও তৈরি হয়ে নিতে বলো। আমরা এই পোশাকেই যাব, তাহলে আর কেউ সন্দেহ করবে না। বেশ। শোনো, আজকের ইউরোপিয়ান ক্লাব অভিযানে প্রীতি হবে তোমাদের নায়িকা। তার আদেশ নিষ্ঠার সঙ্গে পালন করবে। মাস্টারদা, আমি যে অনুবর্তিনী হয়েই কাজ করতে চাই। যোগ্যতা যাদের বেশি তাদেরই একজনের ওপর। সে আমি জানি। বাংলার ঘরে ঘরে আজ আর বীর যুবকের অভাব নেই। বালেশ্বর থেকে কালারপোল পর্যন্ত এদেরই বিজয় অভিযানে দেশের মাটি ধন্য। আর বাংলার ঘরে ঘরে মেয়েরাও আজ শক্তির খেলায় মেতেছে। তোমার সাফল্যে আর আত্মত্যাগে আর এক নতুন অধ্যায় শুরু হোক বোন। মাস্টারদা, আমাকে আশীর্বাদ করুন। আপনার আদেশ পালনে আমি যেন অযোগ্য না হই। সেই আশীর্বাদই করি বোন। বিজয় গর্বে দীপ্তা ভগ্নির গৌরব নিয়ে তুমি ফিরে এসো। আপনার আশীর্বাদ বিফল হবে না জানি মাস্টারদা, কিন্তু আমি যাই জন্মের মতো। দুদিক থেকে অ্যাটাক করতে হবে। মহেন্দ্র, সুশীল, তোমরা সামনের দিকে যাও, পেছন দিক থেকে আমরা অ্যাটাক করছি। আর টাইম বোমটা আপনারাই প্লেস করলেন তো? হ্যাঁ হ্যাঁ। দিদি, শিগগির পালাও। সে কি আপনি? আমি যাবো না, শিগগির পালাও, মিলিটারি এসে পড়ো। আপনি চলুন। আমি যাবো না ভাই। মাস্টারদের আমার প্রণাম জানিও। তোমাদের জন্য রইল আমার জীবন শেষ শুভেচ্ছা। শিগগির পালাও, শিগগির পালাও। বন্দে মাতরম।
চলো। খাবার কি উপায় আছে? সামনে নিলামের দিন, টাকা আমি কিছুতেই জোগাড় করতে পারলাম না। কোনো জিনিস বন্ধ রেখেও কি জমিদারটা রক্ষা করা যায় না? সেই চেষ্টাই তো আমি করছি। ব্রজের তো আর হুঁশ নেই, তোমার দিন রাত পাশের বাড়িতে বাজে লোকেদের সঙ্গে আড্ডা। যা মুখে আসে তাই বলেছে স্বদেশী দেবতুল্য লোক। স্বদেশীরা আবার দেবতুল্য মানুষ হলেন কবে থেকে? কি যে বলো তা ঠিক নেই, সূর্য সেন নিজেই তো ওদের সঙ্গে রয়েছে। ও তাদের যেন কোনো কষ্ট না হয়। আজ রাত্রে ওদের এখানেই খাবার ব্যবস্থা করো, আমি নিজে গিয়ে বাজার করে নিয়ে আসছি। এই নিন 1000 টাকা, আর বাকি টাকা কাজের শেষেই পাবেন। হ্যাঁ দেখুন, পুলিশ ফোর্স কিন্তু ঠিক রাত্রি 10টায় যাবে। নমস্কার। নমস্কার। বৌদি, ব্যাপার কি আজ এত আয়োজন? তোমার দাদার ব্যবস্থা। দাদা আমাদের খবর টের পেয়ে গেছে? সমস্ত বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে, তোমরা সব পেছনের দরজা দিয়ে পালাও। কল্পনা, বন্দে মাতরম। হে আমার বন্ধু সমাজ, আজ আমি চিরজন্মের মতো তোমাদের কাছে বিদায় নিয়ে যাচ্ছি। মুহূর্ত পরে আমার চোখের উপর থেকে জীবনের আলো চিরকালের জন্য নিভে যাবে। আমি জানি যে আমার প্রার্থনার সময়, সাধনার শুভক্ষণ, কিন্তু তবু আজ আমি এই মুহূর্তে আমার জীবনের চরম কথা না বলে পারি না। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির যে নামের পরিচয় আমরা এতদিন বহন করে এসেছি, আজ আমি তার চরম কথা বলে যেতে চাই। গোটা ভারতের মুক্তিকামী সাধকগণের সমধর্মীয় সমগোষ্ঠী আমরা। কোন জেলার বা কোন প্রদেশের দল বেদলের গণ্ডিকাটা মন নিয়ে আমরা বিপ্লবী অভ্যুত্থান করিনি। ভারত আমাদের, আমরা ভারতের। যুগ যুগান্তের অত্যাচারে জাতির দেহ আজ ক্ষত বিক্ষত, বিধ্বস্ত। প্রবলের মদমত্ততা, ধনিকের অর্থ লালসা, বিদেশি শাসকের অত্যাচার আর আভিজাত্যের অহংকারের অবসান আমরা চাই। আজ দেশে সর্বত্র বিদেশি শাসকের অত্যাচারের নিদর্শন বিদ্যমান। দেখছি নিপীড়িত মনুষ্যত্বের ভগ্ন দেউলের দেয়ালে দেয়ালে সহস্র রক্ত লেখা। বিক্ষিপ্ত ধ্বংসস্তূপের উপর আত্মের করুণ ক্রন্দন। ধ্বংসের এই সমাধিক্ষেত্রের উপর আমরা চেয়েছিলাম নতুন সমাজ ও রাষ্ট্রের মনোরম সৌধ রচনা করতে। জাতির সচেতন প্রাণ তোমরা। প্রথমে বিদেশি শাসকের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেবে যেমন করে হোক, তারপর গণতন্ত্রের পথে হবে তোমাদের নতুন রাষ্ট্রের পত্তন। নতুন সমাজ ও রাষ্ট্রের সেবাই হবে তোমাদের একমাত্র ধর্ম। নিজেদের জীবনের মূল্যে লব্ধ স্বাধীনতা যেদিন আসবে, সেদিন তোমাদের বিদ্রোহী নাম ঘুচবে। তোমরা হবে নতুন সমাজ ও রাষ্ট্রের একমাত্র সেবক। সর্বপ্রকার অশুভ পরিবেশ থেকে দেশ ও রাষ্ট্রকে রক্ষা করাই হবে তোমাদের জীবনের একমাত্র ব্রত।
আজকের বিদায়ের ক্ষণে আমি এই আশা নিয়েই যাই, তোমরা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির নামের সার্থকতা রাখবে। তোমাদের জন্য আজ আমার একটি মাত্র কথা রইল, এগিয়ে যাও, এগিয়ে যাও। তোমাদের শেষ ব্যক্তির শেষ রক্তবিন্দুটি পর্যন্ত যেন আমাদের এই সুমহান আদর্শ প্রতিষ্ঠায় নিঃশেষিত হয়। আজ যারা চিরজন্মের মতো ছেড়ে চললাম, তাদের শুভেচ্ছা তোমাদের বর্মের মতো ঘিরে রাখবে। আমরা কেউই মরব না, জাতির সেবকের বুকে চিরন্তন হয়ে বেঁচে থাকবে। বন্দে মাতরম। রক্তের নদী পার হয়ে যারা এসেছে তোমার দ্বারে, মহাজীবনের অর্ঘ্য তাদের নাও। তোমার অর্ঘ্য রচিল যাহারা মরণের উপচারে, মৃত্যু জয়ের জয় টিকা তারে দাও। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে, জাতির মুক্তি সাধনার নির্ভীক সহিত হাসি মুখে অঞ্জলি দেয় জীবনের পূর্ণ পাত্র। নিপীড়িত মানুষের বুকে গুমড়ে ওঠে বেদনার আর্তনাদ, ক্রন্দন। একটি মহাপ্রাণের স্পর্শে জেগে ওঠে লক্ষ প্রাণের অবলুপ্ত চেতনা। সন্ত্রাস নয়, সংগ্রাম। মৃত্যু নয়, মৃত্যুজয়ী মানুষের আহ্বান। ওরে আয় 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 তোরায়। দিকে দিকে প্রচারিত হলো সংবাদ, গ্রামে নগরে জনপদে। বাংলার বুকে থমথম করে মৃত্যুর কালো ছায়া। ঘরে ঘরে অশ্রু সজল নরনারী। রুদ্ধ কারার কক্ষে কক্ষে, আন্দামানের সুদূর অন্তরীণ নিগরে গিয়ে পৌঁছলো সে সংবাদ। মাস্টারটা নির্বাক পূজারীর দল শ্রদ্ধায় মাথা নত করে। দু চোখ ছাপিয়ে নেমে আসে অশ্রু বন্যা। তর্পণ সারা দেশ মৃত্যুজয়ী শহীদের তর্পণ করে চোখের জলে। এ অমর মৃত্যু নয়, জয় যাত্রা মরণের পারে। মেঘ মুক্ত নীলাকাশে ইন্দ্রধনু রচিল তরুণ, বাজিল মঙ্গল শঙ্খ রুদ্ধ কারাগারে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।